শিক্ষার্থীরা একটা বন্ধ কাটিয়ে আসলাম, আমরা বিশাল একটা বন্ধ কাটিয়ে আসলাম। তো আজকে আমরা আমাদের ক্লাসটা শুরু করছি ধারকত্থ থেকে। ঠিক আছে, তোমরা সবাই মন দিয়ে খেয়াল করবে ধারকত্থ থেকে। আর যাদের শুনতে একটু সমস্যা হবে, যদি সমস্যা হয় আমার কথাগুলো বুঝতে বা শুনতে, তাহলে অবশ্যই আমাকে জানাবে। আমি ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আমি চেষ্টা করব আর একটু ভালোভাবে কিছু দেওয়ার জন্য। তো চলো শুরু করা যাক। তো আজকে আমাদের ক্লাসটা শুরু হবে মূলত ধারকত্ব দিয়ে। ধারকত্ব জিনিসটা থেকে আমি পড়ানো শুরু করব। ওকে, তড়িৎ ধারক এখান থেকে শুরু করি। আচ্ছা, এখান থেকে না, আমি তো ধারকত্ব জিনিসটা তো তোমাদেরকে পড়তে বলেছিলাম, আমি জানি না তোমরা পড়েছো কিনা। তারপর আমি এখান থেকে শুরু করছি। দেখো, পরিবাহীর ধারকত্ব, হ্যাঁ, বা ক্যাপাসিট্যান্স অফ এ কন্ডাক্টর, এই জিনিসটা আমরা এখন পড়ব। আচ্ছা, একটু ভালো করে খেয়াল করে দেখো, কোনো পরিবাহীর বিভব ভি পরিমাণ বাড়াতে যদি কিউ পরিমাণ আধানের প্রয়োজন হয়, তবে বিভব একক পরিমাণ বাড়াতে কিউ বাই ভি পরিমাণ আধানের প্রয়োজন হয়। সুতরাং আধান ধারকত্ব হচ্ছে আমাদের সি ইকুয়ালস টু কিউ বাই ভি। আচ্ছা, তাহলে আমি ধারকত্বকে তোমাকে আরেকটু সহজ করে বলি। ধরো আমি ভি পরিমাণ বিভব বাড়াবো, অর্থাৎ ভি পরিমাণ বিভবকে আমি বাড়াতে চাচ্ছি। তো ভি পরিমাণ বিভবকে বাড়ানোর জন্য যদি আমার কিউ পরিমাণ আধানের প্রয়োজন হয়, সুতরাং একক পরিমাণ বিভবকে আমার বাড়ানোর জন্য প্রয়োজন হবে কিউ বাই ভি পরিমাণ আধান। হ্যাঁ, আর এটাই হচ্ছে আমাদের আসলে ধারকত্ব। সুতরাং ধারকত্ব সিকে আমরা লিখতে পারি কিউ ডিভাইডেড বাই ভি। আচ্ছা, আর ধারকত্বের এককটা তাহলে কি হয় তোমাদের হিসাব মতে? তোমরা জানো কিউ আধানের একক হচ্ছে কুলম, আর এটার একক হচ্ছে ভোল্ট। তাহলে এটাকে লেখা যায় কুলম পার ভোল্ট। ঠিক আছে, তবে এটাকে আমরা কুলম পার ভোল্ট না বলে এটাকে আমরা ফ্যারাডে এফ দ্বারা প্রকাশ করে থাকি। ওকে, এরপরে চলে আসো। দেখো, পরীক্ষায় অনেক সময় প্রশ্ন আসে, এক ফ্যারাডে কাকে বলে। ওয়ান সিভি ইনভার্স ওয়ান। আমি তোমাদেরকে একটা কাজ করি, আমি তোমাদেরকে একটু এটা একটা নোটপ্যাডে দেখাই, তাহলে তোমাদের বুঝতে আরও সুবিধা হবে। আচ্ছা, আমি তোমাদেরকে যেটা বলছিলাম যে আমরা বের করেছি কিউ পরিমাণ আধান বাড়ানোর জন্য আমার ভি পরিমাণ বিভবের প্রয়োজন। সুতরাং একক পরিমাণ আধান আমার বাড়ানোর জন্য প্রয়োজন ভি ডিভাইডেড বাই কিউ। আর এটা থেকে আমি এককটা যদি বের করি তাহলে জিনিসটা হয় ভি ভোল্টের একক হচ্ছে ভোল্ট। সরি, আমি একটু মিস্টেক করে ফেলছি। এই জিনিসটা হবে ভি পরিমাণ বিভব। ভি পরিমাণ বিভব বাড়ানোর জন্য আমার আধানের প্রয়োজন হচ্ছে কিউ। সুতরাং একক পরিমাণ বিভবের জন্য হচ্ছে কিউ বাই ভি। আর এটাই হচ্ছে আমাদের আসলে ধারকত্ব, বা যেটাকে আমরা সি ধারে প্রকাশ করে থাকি। তাহলে সি ইকুয়ালস হচ্ছে আমাদের কিউ ডিভাইডেড বাই ভি। তো এই যে কিউ ডিভাইডেড বাই ভি, এটার যে এককটা আমরা দিই, এই এককটাকে আমরা বলে থাকি এফ, বা এটাকে ফ্যারাডে বলা হয়। তাহলে এই এককটাকে আমরা বলতে পারি ফ্যারাডে। কেমন? আচ্ছা, ওকে। তো পরীক্ষায় অনেক সময় প্রশ্ন আসে যে ফ্যারাডে জিনিসটা কী, বা ফ্যারাডে কাকে বলে। তো দেখো, এই যে এখানে ফ্যারাডে তো আমরা একক সরাসরি দিয়ে দিলাম, কিন্তু তাছাড়া যদি তোমাকে প্রশ্ন করি তাহলে কিউ এর একক হচ্ছে কুলম, আর এটার একক হচ্ছে ভোল্ট। তাহলে এককগুলোকে যদি লিখো তাহলে এটাকে লেখা যায় কুলম পার ভোল্ট। ওই জিনিসটাকে টোটাল আমরা ফ্যারাডে এফ বলে থাকি। তাহলে জিনিসটা হচ্ছে আসলে আমাকে যদি প্রশ্ন করে যে এক ফ্যারাডে কাকে বলে, আমাকে যদি প্রশ্ন করে এক ফ্যারাডে কাকে বলে, তাহলে আমার আনসার কী হবে? আমার আনসার হবে এক ফ্যারাডে মানে হচ্ছে যে ওয়ান সিভি ইনভার্স ওয়ান। ওয়ান সিভি ইনভার্স ওয়ান, এটাকে আমি কীভাবে বলতে পারি? আমি স্যারকে বলবো যে স্যার এক ফ্যারাডে মানে হচ্ছে ওয়ান ফ্যারাডে ইকুয়ালস টু হচ্ছে ওয়ান সিভি ইনভার্স ওয়ান। আর এটার মানে হচ্ছে এক ফ্যারাডে বলতে বুঝাই, একটু দেখে আসি জিনিসটা কি। দেখো, প্রশ্ন যদি করা হয় যে এক ফ্যারাডে কাকে বলে, তাহলে আনসারটা হচ্ছে যদি বিভব ভি ইকুয়ালস টু ওয়ান হয় আর আধান ওয়ান কিউ ইকুয়ালস টু ওয়ান কুলম হয়, তাহলে তার ধারকত্বকে আমরা বলে থাকি এক ফ্যারাডে। তাহলে এক ফ্যারাডে এই জিনিসটা আসতে পারে আমাদের 2 নম্বরের প্রশ্নের জন্য। আচ্ছা, এখান থেকে তোমরা আরও ডিটেলসে দেখে ফেলবা। ঠিক আছে, এই ফ্যারাডের একককে আমরা একটু ছোটো করে করে বিভিন্ন একক দেই, যেগুলো তোমরা নোট করে ফেলবা খাতায়। যেমন একটা হচ্ছে মাইক্রো ফ্যারাডে। ওকে, তাহলে 1 মাইক্রো ফ্যারাডে ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার -6। তারপর একটা হচ্ছে ন্যানো ফ্যারাডে, যেটা হচ্ছে 10 টু দি পাওয়ার -9। আর একটা হচ্ছে পিকো ফ্যারাডে, যেটা হচ্ছে তোমার 10 টু দি পাওয়ার -12। আরেকটা হচ্ছে মাইক্রো ফ্যারাডে, এটা খুবই আনকমন, এটা খুবই রেয়ার। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা অনেক রকমের এককের নাম শুনলাম। আমরা মূলত ন্যানো ফ্যারাডে, পিকো ফ্যারাডে এবং মাইক্রো ফ্যারাডে এই জিনিসগুলো আমরা মনে রাখবো। ওকে, আচ্ছা, এখানে একটা লাইন আছে, দেখো, কোনো পরিবাহীর ধারকত্ব 10 ফ্যারাডে বলতে বোঝায় ওই পরিবাহকের বিভব 1 ভোল্ট বাড়াতে 10 কুলম্ব আধানের প্রয়োজন।
আচ্ছা, এবার চলে আসো গোলাকার পরিবাহীর ধারকত্ব। পরের টপিক গোলাকার পরিবাহীর ধারকত্ব। আচ্ছা, আধানের সূত্র কিন্তু আমরা সেমই জানি সবাই, সি ইকুয়ালস টু হচ্ছে কিউ ডিভাইডেড বাই ভি। তো এখন আমরা দেখব গোলাকার পরিবাহীর ধারকত্বটা আসলে কি হয়। তো এই যে একটা গোলাকার পরিবাহী দেখো, গোলাকার পরিবাহী, এটা যদি একটা গোলাকার পরিবাহী হয় তাহলে এটার যে বলরেখাগুলো সেগুলো কিন্তু পৃষ্ঠ থেকে বেরোচ্ছে। কেমন দেখো, এই গোলাকার পরিবাহীর ভেতরে কিন্তু কোনো চার্জ নাই। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে স্যার হ্যাঁ, এটার ভেতরে কোনো চার্জ নাই। অর্থাৎ এটা যদি একটা গোলাকার পরিবাহী হয় তাহলে এটার ভেতরে কোনো চার্জ কাজ করে না। সেজন্য গোলাকার পরিবাহীর ভেতরে কোনো চার্জ থাকে না, আর চার্জ থাকে পৃষ্ঠ জুড়ে। ঠিক আছে, তো সেম জিনিসেই সি ইকুয়ালস টু হচ্ছে আমাদের কিউ বাই ভি। ওকে, এই যে পৃষ্ঠে থেকে চার্জ বলরেখাগুলো নির্গত হয় আর ভেতরে কোনো চার্জ থাকে না বলে আমরা ধরে নেই। আচ্ছা, এরপর চলে আসো গোলাকার পরিবাহীর বিভবকে আমরা কিভাবে সংজ্ঞায়িত করতে পারি। আমরা জানি গোলাকার পরিবাহীর ক্ষেত্রে, হ্যাঁ, গোলাকার পরিবাহীর ক্ষেত্রে যদি আমি তোমাকে বলি যে একটা আমরা তো বিভব বের করেছি, রাইট? তো আমরা যে বিভব বের করেছিলাম, আমরা পিচ্ছি একটা আধান যদি চিন্তা করি, একটা বৃত্তাকার একটা গোলাকার আধান যদি চিন্তা করি, তোমাকে যদি বলি তার বিভব কত, যেটা তোমাকে দেখিয়েছিলাম, তাহলে তুমি বলবে স্যার তার বিভব বের করা শিখাইছেন, ভি ইকুয়ালস টু সূত্র হচ্ছে 1/4πε0 কে কিউ ডিভাইডেড বাই আর। এটাই হচ্ছে আসলে ভি এর সূত্র। ওকে, ভালো কথা, ঠিক আছে, এতটুকু পর্যন্ত আমাদের মাথায় ঢুকে গেল স্যার এটা হচ্ছে ভি এর সূত্র। আবার দেখো, আমি যদি তোমাকে এখন প্রশ্ন করে বসি যে ঠিক আছে ভালো, আর গোলাকার পরিবাহীর ক্ষেত্রে সূত্রটা তুমি কি জানো, তাহলে তুমি আমাকে বলবে স্যার গোলাকার পরিবাহীর ক্ষেত্রে একটু আগে যে সূত্রটা আমরা শিখলাম, মানে গোলাকার পরিবাহী যদি চিন্তা করি তাহলে যে সূত্রটা আমরা শিখেছি সেটা হচ্ছে সি ইকুয়ালস টু কিউ ডিভাইডেড বাই ভি, এটাই আমরা শিখেছি। তো এখান থেকে আমরা ভি এর একটা মান পেয়েছি, আবার সি ইকুয়ালস টু আমরা জানি কিউ বাই ভি। তাহলে মানটা যদি ড্রপ করে দেই তাহলে কিউ ইন্টু এই ভি এর মানটা বসানোর সময় জিনিসটা উল্টে যাবে। তাহলে পুরোটা যদি উল্টে যায় তাহলে ব্যাপারটা হয়ে যাবে এরকম যে উপরে থাকতেছে আমাদের 4πε0 কে আর নিচে হচ্ছে কিউ। তো কিউ এবং কিউ কেটে যায়, তাহলে আমার হাতে থেকে যায় 4πε0 কে আর সি। এই যে ε0 কে দেখতে পাচ্ছ, এটাকে কিন্তু আমরা এই ε0 কে আমরা মাধ্যমের ভেদনযোগ্যতা এপসাইলন ধারাও লিখতে পারি। অর্থাৎ ε0 কে ইকুয়ালস টু এপসাইলন বসানো যায়, তাহলে জিনিসটা হয়ে যায় 4πε0 অর্থাৎ সি এর যে সূত্র আমরা পেয়ে গেছি সেটা হচ্ছে 4πε0। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে বের করতে পারি। আর জিনিসটা যদি শূন্য স্থান হয় তাহলে এপসাইলন না লিখে আমরা লিখতে পারি ε0, তখন জিনিসটা হয়ে যায় ε0 আর। আর যদি আমরা কে দিয়ে জিনিসটাকে লিখতে যাই তাহলে হবে জিনিসটা সি ইকুয়ালস টু 4πε0 কে আর। ওকে, শেষ। তাহলে এইভাবে আমরা জিনিসগুলো অর্গানাইজ করে লিখতে পারি। আচ্ছা, গেল। এরপর চলে আসো তড়িৎ ধারক। হ্যাঁ, তড়িৎ ধারক, ইলেকট্রিক ক্যাপাসিটার, যে জিনিসটার কথা আমাদের বলা হচ্ছে ইলেকট্রিক ক্যাপাসিটার। তো আমরা এখন দেখব ইলেকট্রিক ক্যাপাসিটার জিনিসটা আসলে কি। ওকে, আচ্ছা, কাছাকাছি স্থাপিত দুটি পরিবাহীর মধ্যবর্তী স্থানে অন্তরক পদার্থ রেখে তড়িৎ আধান রূপে শক্তি সঞ্চয় করে রাখার যে যান্ত্রিক কৌশল তাকে আমরা ধারক বলে থাকি। ধারক মানে হচ্ছে যেটা বিদ্যুৎ ধারণ করতে পারে। আচ্ছা, এখানে একটা কথা দেখো, কাছাকাছি স্থাপিত দুটি পরিবাহীর মধ্যবর্তী স্থানে অন্তরক পদার্থ রেখে। আচ্ছা, কাছাকাছি অবস্থিত পরিবাহীর মধ্যবর্তী স্থানে, হ্যাঁ, অন্তরক পদার্থ রেখে। আচ্ছা, পরিবাহী মানে যারা বিদ্যুৎ পরিবহন করতে পারে। তো ধরে নিলাম এটা একটা পরিবাহী, এটা একটা পরিবাহী, আর তার মাঝখানে কিছু অন্তরক পদার্থ রাখছি। এই অন্তরক পদার্থ বলে যেগুলোকে আমরা বলে থাকি ডাই ইলেকট্রিক মিডিয়াম, একটু পরে সেটা আমি ব্যাখ্যা করব। তো ধরে নাও এটাকে আমরা অন্তরক পদার্থ বলছি। তো এই দুটোর মাঝখানে অন্তরক পদার্থ রেখে আমরা একটা ব্যবস্থা তৈরি করব, একটা কৌশল তৈরি করব, যেটাকে আমরা ব্যবস্থা বলতে পারি বা কৌশল বা টেকনিক বলতে পারি। যে কৌশলের মাধ্যমে আমরা আসলে বিদ্যুৎ ধারণ করব। তো বিদ্যুৎকে কী আকারে ধারণ করব? বিদ্যুৎকে আসলে আমরা শক্তি আকারে ধারণ করব। তো সিস্টেমটা হচ্ছে কি, আমি একটা পরিবাহী রাখলাম আর একটা পরিবাহী রাখলাম, মাঝখানে কিছু অন্তরক পদার্থ রেখেছি, এবং এই অন্তরক পদার্থ ব্যবহার করে যে কৌশলটা আমি তৈরি করে নিয়েছি যার মাধ্যমে আমি বিদ্যুৎ ধারণ করতে পারি সেটাকে আসলে বলা হয় ধারক। ঠিক আছে, তাহলে এটা সংজ্ঞাটা ভালো করে এখান থেকে দেখে নেবে। কাছাকাছি স্থাপিত দুটি পরিবাহীর মধ্যবর্তী স্থানে অন্তরক পদার্থ রেখে তড়িৎ আধান রূপে শক্তি সঞ্চয় করে রাখার
যে যান্ত্রিক কৌশল সেটাকে আসলে ধারক বলে। যেমন খেয়াল করে দেখো, এখানে একটা প্লাস চার্জ, এখানে মাইনাস চার্জ রাখা হয়েছে দুটো পরিবাহী, আর এখানে আমি এই দুটো পরিবাহীর মাধ্যমে, হ্যাঁ, এই যে পজিটিভ এবং নেগেটিভ টার্মিনাল ব্যবহার করে অন্তরক পদার্থ, মাঝখানে কিন্তু অন্তরক পদার্থ আছে, অন্তরক পদার্থ ব্যবহার করে এখানে একটা কৌশল তৈরি করে রেখেছি। আমি এখানে যখন চার্জ দেই, এখানে চার্জ দেই, তখন বিদ্যুৎটা এখানে সেভ হওয়া শুরু হয়। এবং বিদ্যুৎটা কী আকারে সেভ থাকে এটাও মাথায় রাখবা, অবশ্যই শক্তি আকারে সেভ থাকে, অর্থাৎ আদানটাকে আমরা শক্তি আকারে সেভ করে রাখি। গেল, এখান থেকে পুরো জিনিসটা একটু পড়ে ফেলবা, আশা করি তোমরা বুঝবা। আর কোনো লাইন যদি না বুঝো তাহলে অবশ্যই সেটার ছবি তুলে এবং এটাকে মার্ক করে আমাকে তুমি দেখাবে। আচ্ছা, চলে আসো এরপরে ধারকত্ব। হ্যাঁ, ধারকত্বতে একটু আগে বললাম C=Q/V, সেম জিনিসটা এখানে আছে ফ্যারাডে, তারপর দেওয়া আছে 5 ফ্যারাডে। আশা করি পারবে 5 ফ্যারাডে বলতে কী বুঝো। এবার দেখো সমান্তরাল পাতধারক বলে আরেকটা জিনিস আছে। আচ্ছা, এই যে বলছিলাম সমান্তরাল পাতধারক বলে একটা জিনিস আছে, ভালো করে খেয়াল করে দেখো। সমান্তরাল পাতধারক, দেখো দুটো পাত এখানে আছে, একটা হচ্ছে তোমার পজিটিভ চার্জ আর একটা হচ্ছে নেগেটিভ চার্জ। হ্যাঁ, এগুলো নেগেটিভ চার্জ বা পজিটিভ চার্জ, পরবর্তীতে এগুলোকে আমরা আহিত করছি। কিন্তু এই যে দুটো পাত দেখতে পাচ্ছ, একটা এ পাত একটা বি পাত, দুটো পাত কিন্তু সমান্তরাল ছিল। হ্যাঁ, এই দুটো সমান্তরাল পাত ব্যবহার করে যেহেতু বিদ্যুৎ ধারণ করে রাখার একটা কৌশল তৈরি হয়েছে, তাই এটাকে বলা হয় সমান্তরাল পাত ধারক। সংজ্ঞাটা দেখো, দুটি সমান্তরাল পরিবাহী পাত দ্বারা এই ধারক তৈরি করা হয়। একই আকৃতির এবং একই ক্ষেত্রফল বিশিষ্ট দুটি পাত সমান্তরালভাবে পাশাপাশি রেখে কোনো অন্তরক মাধ্যম দ্বারা বিচ্ছিন্ন করা হয়, তাহলে একটি সমান্তরাল পাতধারক তৈরি করা হয়। আচ্ছা, মাঝখানে অবশ্যই তোমার অন্তরক মাধ্যম রাখতে হবে এবং অন্তরক মাধ্যম এটাকে বিচ্ছিন্ন করে রাখবে, আর এটাকে বলা হয় আসলে সমান্তরাল পাতধারক। ওকে, সমান্তরাল পাতধারকে প্রতিটা পাত মানে দুইটা পাতই কিন্তু একই হতে হবে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো, এ হচ্ছে আমাদের প্রত্যেক পাতের ক্ষেত্রফল, ডি হচ্ছে পাতগুলোর মধ্যবর্তী দূরত্ব, অ্যাপসাইলন হচ্ছে পাতদ্বয়ের মধ্যবর্তী মাধ্যমের ভেদনযোগ্যতা, কিউ হচ্ছে প্রত্যেক পাতে মোট আধান, এবং ভি হচ্ছে আমাদের পাতদ্বয়ের বিভব পার্থক্য, অর্থাৎ দুটোর মধ্যে যে বিভব পার্থক্য আমি দেই। আর এই যে দেখতে পাচ্ছ সিগমা, যেটাকে দেখতে পাচ্ছ সিগমা, এই সিগমা ইকুয়ালস টু হচ্ছে প্রত্যেক পাতে আধান ঘনত্ব, অর্থাৎ Q/A। তাহলে সিগমা ইকুয়ালস টু হচ্ছে Q/A। সুতরাং ধারকের ধারকত্বের সূত্র তো আমরা জানি, C=Q/V। আচ্ছা, গেল, তাহলে এই জিনিসটা আমরা পড়লাম বিষয়টা। আচ্ছা, এবার দেখো, সুতরাং পাতদ্বয়ের পৃষ্ঠের তড়িৎ প্রাবল্য, এবং এটা আমরা তো পড়ে ফেলেছি, পাতদ্বয়ের পৃষ্ঠের তড়িৎ প্রাবল্য এবং পাতদ্বয়ের মধ্যবর্তী স্থানের তড়িৎ প্রাবল্য একই হবে। কিন্তু আমরা আধান ঘনত্বের সাথে প্রাবল্যের সম্পর্ক থেকে জানি কোনো পাতের পৃষ্ঠে তড়িৎ প্রাবল্য E= আমাদের হচ্ছে অ্যাপসাইলন সিগমা/অ্যাপসাইলন। ওকে, তাহলে এটা নিয়ে আমরা আর কথা না বলি, এটা তোমরা বুঝবা আরামসেই যে পাতদ্বয়ের মধ্যবর্তী স্থানের তড়িৎ প্রাবল্য এভাবে বের করতে হয়। এটা সরাসরি সূত্র হিসাবে তোমরা নিয়ে নাও, তোমরা যেই জায়গাগুলো আমি মার্ক করে দিচ্ছি ওগুলোকে সূত্র হিসাবে নিবা। অর্থাৎ সমান্তরাল পাতধারকের ক্ষেত্রে এটা হচ্ছে একটা সূত্র ধারকত্ব নির্ণয়ের জন্য। ধারকত্ব এই ফর্ম যেভাবে আসছে তোমরা একটু ফলো আপ করবা, আশা করি বুঝতে পারবা কিভাবে এটা আসছে। তো এটা নিয়ে আমি কথা বলছি না, তাহলে এটা একটা সূত্র মনে রাখবা। আর আমরা তো জানি পাতদ্বয় যদি শূন্য মাধ্যম হয় তাহলে এটাকে এভাবে লেখা যায়, তখন K=1 হলে সূত্রটা হয়ে যায় এটা। তাহলে এটা বা এটা যেটাই ব্যবহার করো সমস্যা নাই। আচ্ছা, আর ডাইইলেকট্রিক যদি মিডিয়াম হয়, মানে বিষয়টা হচ্ছে আমি যদি মাঝখানে অন্তরক পদার্থের পরিবর্তে একটা ডাইইলেকট্রিক মিডিয়াম রাখি। ডাইইলেকট্রিক মিডিয়াম কি সেটা আমি পরে বলবো। দেখো, ডি পুরুত্বের কোনো সমান্তরাল পাতধারকের দুই পাতের মধ্যবর্তী স্থানে যদি বায়ুর পরিবর্তে, অর্থাৎ বায়ু না রেখে, হ্যাঁ, আমি যদি একটা টি পুরুত্বের ডাইইলেকট্রিক, হ্যাঁ, ফলক রাখি, যেমন ডাইইলেকট্রিক মাধ্যম বলতে কাঁচ হতে পারে। তো আমি তো এতক্ষণ বায়ু দিয়ে চিন্তা করেছি। হ্যাঁ, তো বায়ু কিন্তু একটা ডাইইলেকট্রিক মাধ্যম, ঠিক আছে। ওকে, যারা আমাকে পজিটিভ এবং নেগেটিভ টার্মিনালকে ধরে রাখতে পারে, অর্থাৎ তড়িতের আদান প্রদান করে না কিন্তু নিজেরা আহিত হয়, মানে ব্যাপারটা হচ্ছে ডাইইলেকট্রিক মিডিয়াম বলতে এমন জিনিসটা বোঝাচ্ছি আমি, যেটা তড়িৎ চলাচল করতে পারে না কিন্তু তারা নিজে আহিত হতে পারে। ব্যাপারটা একটু তোমাকে আমি বলি, ধরো এটা হচ্ছে একটা ডাইইলেকট্রিক মিডিয়াম, তাহলে তুমি যদি এই দিক দিয়ে পজিটিভ চার্জ দাও তাহলে সে পজিটিভ হবে,
এদিক দিয়ে যদি নেগেটিভ চার্জ দাও তাহলে সে নেগেটিভ হবে। মজার ব্যাপার হচ্ছে ডাইইলেকট্রিক মিডিয়াম কখনো এই পজিটিভ নেগেটিভকে চলাচল করতে দেয় না, পজিটিভ তো কখনোই চলাচল করে না আমরা জানি, এই ইলেকট্রনগুলো কখনো চলাচল করতে দেয় না, অর্থাৎ যেদিকে যেভাবে তুমি আহিত করবে ঠিক সেদিকে সেভাবে রয়ে যাবে, সেজন্য এগুলোকে বলা হয় ডাইইলেকট্রিক মিডিয়াম। তো আশা করি আমি একটু হালকা করে বুঝিয়েছি, এটা আরও অ্যালাবরেট অনেক বড় করে জিনিসটার টপিক অ্যালাবরেট করতে হবে, তো আমি অত বড় করে তোমাদেরকে এখানে কিছুই বুঝাই নাই, ঠিক আছে। আচ্ছা তাহলে একটু খেয়াল করে দেখো, এটা হচ্ছে একটা ডাইইলেকট্রিক মিডিয়াম আমি রেখেছি, তো এখানে ধরো আমি একটা ডাইইলেকট্রিক মিডিয়াম রাখলাম, হ্যাঁ, এটা হচ্ছে কে ডাইইলেকট্রিক মিডিয়াম বিশিষ্ট। তো যদি টি পুরুত্বের, টি মানে হচ্ছে পুরুত্ব, এটা কতটুকু মোটা, হ্যাঁ, আচ্ছা, এবং যদি আমি এরকম রাখি তাহলে এটার যে সূত্র হয়, আচ্ছা ডি হচ্ছে কিন্তু পাদদ্বয়ের দূরত্ব আর টি হচ্ছে পুরুত্ব, যেমন দেখো এই যে এটা কতটুকু মোটা সেটাই হচ্ছে আমাদের টি বোঝাচ্ছে, আর ডি মানে হচ্ছে পাদধারকদ্বয়ের দূরত্ব। ওকে, যদি রাখি তাহলে তার যে ধারকত্ব বের করতে হবে সেটা সূত্র হচ্ছে এটা, অর্থাৎ সি ইকুয়ালস টু, সূত্রটা ভালো করে খেয়াল করো, অ্যাপসাইলন নট এ ব্রেকেট ডি মাইনাস টি ব্রেকেট 1 - 1/k। আশা করি তোমরা খুবই ভালোভাবে জিনিসটা বুঝতে পেরেছো, এটা সূত্র আকারে রেখে দেবে, এটা নিয়ে এক্সট্রা মাথা ঘামাবে না। আচ্ছা এবার চলে আসো ধারকের যে সংযোগ, হ্যাঁ, আচ্ছা ধারকত্বের নির্ভরশীলতা, এটাও 2 নম্বরের জন্য আমাদের আসতে পারে, এটাও দেখে ফেলি। ধারকের ধারকত্ব এর ক্ষেত্রফল এর উপর নির্ভর করে, এর সমানুপাতিক, মধ্যবর্তী তড়িৎ মধ্যমাঙ্ক কে এর সমানুপাতিক, পাদদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব আর ডি এর ব্যস্তানুপাতিক, অর্থাৎ যেটা আমরা এখান থেকে একটু আগে এনেছি সি ইকুয়ালস টু অ্যাপসাইলন এ ডিভাইডেড বাই ডি। এখান থেকেই বলা যায় যে সি হচ্ছে আসলে এর সমানুপাতিক এবং সি হচ্ছে আসলে ডি এর ব্যস্তানুপাতিক, এবং সি হচ্ছে আসলে আমাদের যে, এটাকে যদি আমি অ্যাপসাইলেন না লিখে অ্যাপসাইলেন নট দিয়ে লিখতাম তাহলে জিনিসটা কি হতো, তাহলে জিনিসটা হতো অ্যাপসাইলেন নট কে এ, তখন আমি লিখতে পারতাম সি সমানুপাতিক কে, এটাও লিখতে পারতাম। অর্থাৎ সি তিনটা জিনিসের উপরে নির্ভর করে, ক্ষেত্রফলের উপর, দূরত্বের উপর এবং তড়িৎ মধ্যমাঙ্কের উপর, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো ধারকের সংযোগ, ধারকের সংযোগ আমরা ধারকের সংযোগ দিতে পারি দুইভাবে, একটা হচ্ছে সিরিজ কম্বিনেশন অর্থাৎ শ্রেণী সংযোগ, আর একটা হচ্ছে সমান্তরাল সংযোগ অর্থাৎ প্যারালাল কম্বিনেশন। তো এইটার উপরে নির্ভর করে। তো তুল্য ধারক বা ধারকত্ব, এটা আমরা পড়েছি, এটা অনেকটা রোদের মতন। ধারককে আমি একটু দেখাই দিই, ধারককে আমরা এইভাবে লিখে থাকি, ব্যাটারির তো একটা বড় থাকে একটা ছোটো থাকে, বড়টা হয় পজিটিভ ছোটোটা হয় নেগেটিভ, বাট ধারকের এমনই থাকে, অর্থাৎ দুটো সমান সমান থাকে। তো ধরো এইভাবে কোনো ধারক যুক্ত করা হলো, তখন এই ধারকগুলো পরস্পর শ্রেণীতে যুক্ত থাকে, ঠিক আছে। তো মনে করো এটা হচ্ছে আমাদের C1, এটা হচ্ছে আমাদের C2 ধারক, এটা হচ্ছে আমাদের C3 ধারক। তাহলে যদি এভাবে যুক্ত থাকে তাহলে তাদের যদি আমি তুল্য বের করতে বলি, তাহলে তুল্য বের করার সূত্র হচ্ছে তুল্য C ইকুয়ালস টু, এটাকে আমার লিখতে হবে 1/C ইকুয়ালস টু 1/C1 প্লাস 1/C2 প্লাস 1/C3, আরও থাকলে ডট 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 আরও। অর্থাৎ তুমি দেখতে পাচ্ছ যে শ্রেণী সংযোগের ক্ষেত্রে, ধারকের শ্রেণী সংযোগের ক্ষেত্রে সূত্র হচ্ছে 1/C ইকুয়ালস টু 1/C1 প্লাস 1/C2 প্লাস 1/C3। আচ্ছা এটা হচ্ছে অনেকটা রোদের সমান্তরালের মতন, অর্থাৎ রোদ যে করেছিলে রোদের সমান্তরালে যে সূত্র, ধারকের শ্রেণীতে হচ্ছে সেই সূত্র। আচ্ছা এখন যদি তোমাকে বলা হয় ধারকের সমান্তরালে, তাহলে সূত্রটা কী হবে, ধারকের সমান্তরালে তাহলে সূত্রটা হবে, দেখো যদি আমি এভাবে রাখি, হ্যাঁ এভাবে যদি রাখি তাহলে জিনিসটা কী হয়, এটা হচ্ছে আমাদের সমান্তরাল সংযোগ, কেমন। তো যদি সমান্তরাল সংযোগ হয়, এখানে যদি আমি C1 রাখি, এখানে যদি C2 রাখি, এখানে যদি C3 রাখি, তাহলে জিনিসটা হয়ে যায় CP ইকুয়ালস টু C1 প্লাস C2 প্লাস C3 প্লাস ডট 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 ডট। অর্থাৎ আমি বুঝতে পারলাম যে সমান্তরালের ক্ষেত্রে সূত্র হচ্ছে রোদের শ্রেণীরটা, অর্থাৎ ধারকের ক্ষেত্রে রোদের সূত্রগুলোর উল্টো সূত্র কাজ করে। আচ্ছা তোমার মনে প্রশ্ন আসতে পারে যে উল্টো সূত্র কেন কাজ করে, তুমি অবশ্যই রিডিংগুলো ভালো করে পড়ে ফেলবে, এই জিনিসগুলো নিয়ে আমি বলছি না। আচ্ছা কেন উল্টো সূত্র কাজ করে সেটা একটু তোমাকে আমি বলি। রোদের ক্ষেত্রে বিভবটা কিন্তু শ্রেণীতে বিভক্ত হয় না, কিন্তু ধারকের ক্ষেত্রে দেখো এই প্রান্ত থেকে এই প্রান্তে একটা বিভব কাজ করে, আবার এই প্রান্ত থেকে এই প্রান্তে একটা বিভব কাজ করে, আবার এই প্রান্ত থেকে এই প্রান্তে একটা বিভব কাজ করে, অর্থাৎ ধারকে শ্রেণীর ক্ষেত্রে বিভবটা বিভক্ত হয়ে যায়, কিন্তু রোদে সেটা হয় না। আর রোদের ক্ষেত্রে বিভবটা বিভক্ত হয় প্যারালালে, কিন্তু ধারকে বিভবটা বিভক্ত হয় শ্রেণীতে, সেজন্য ধারকে এই উল্টো সূত্র। তোমরা ভেতরে পড়ে ফেলবে, না বুঝলে অবশ্যই আমাকে মার্ক করে জানাবে। আচ্ছা তারপরে এখানে আমাকে প্যারালালের কথাও বলা আছে, আর প্যারালালের ক্ষেত্রে কেন হয়, কারণ আমরা শ্রেণীর ক্ষেত্রে দেখেছিলাম, রোদের ক্ষেত্রে দেখেছিলাম প্যারালাল কানেকশনের মধ্যে বিভবটা ভাগ হয় না, রাইট।
ওকে। আচ্ছা সরি, আমি একটা জিনিস তোমাদেরকে এখানে বলতে ভুলে গেছি। সরি, এই জিনিসটা আমি একটু তোমাকে এখানে দেখাই দিই, দেখালে বুঝবা। আমার এই জিনিসটা একটু মিস্টেকে তোমাকে বলে ফেলছি, আমি একটু ক্লিয়ার করে দেই। ধরো রোদ, হ্যাঁ রোদ, তো রোদের ক্ষেত্রেও ভাগ হয়। ওকে, রোদের ক্ষেত্রে ভাগ হয়, আমি একদম সহজ করে বলি। ধরো এখানে তিনটা রোদ আমি যুক্ত করেছি, এটা হচ্ছে R1, এটা হচ্ছে R2, এটা হচ্ছে R3। তাহলে আমি যদি এখানে একটা বিভব দেই, তাহলে বিভবটা কিন্তু তিনটা ভাগে ভাগ হয়ে যাবে, এটার জন্য এক ভাগ, এটার জন্য এক ভাগ এবং এটার জন্য এক ভাগ। ঠিক সেইভাবে আমি যদি ধারক ব্যবহার করি তার ক্ষেত্রেও তিনটা জিনিসই একই হবে। তাহলে দেখো ধারকের ক্ষেত্রে যদি চিন্তা করি, হ্যাঁ আমি বলেছিলাম ধারকের ক্ষেত্রে হয় না, এটা ভুল বলেছিলাম, ভুলে বলে দিয়েছিলাম। ধারকের ক্ষেত্রে এটা হচ্ছে ধরো একটা বিভব V1, এটা হচ্ছে আরেকটা বিভব V2, ধরো এটা হচ্ছে আরেকটা বিভব V3। তাহলে এই ধারকের ক্ষেত্রে ভি বিভব কিন্তু তিনটা ভাগে ভাগ হয়ে গেছে। তাহলে আমি লিখতে পারি V=V1 প্লাস V2 প্লাস V3। আচ্ছা ভালো কথা, এখানে ধারক তিনটা ব্যবহার করেছি, একটা হচ্ছে C1, একটা হচ্ছে মনে করো C2, আর একটা হচ্ছে C3। আর যেহেতু তুল্য, এটা যেহেতু শ্রেণীতে যুক্ত, তাই তুল্য হচ্ছে মনে করো CS। হ্যাঁ, তো আমি এখন দেখবো CS কীভাবে বের করতে হয়। তো একটু আগে আমরা সূত্র করেছিলাম, ওখানে পেয়েছি C হচ্ছে Q/V। হ্যাঁ, Q/V পেয়েছি। তো দেখো এখানে আমি তোমাকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এখানে বিভবটা কিন্তু একই, ভেঙে ভাগ হয়ে গেছে। কিন্তু দেখো এখানে যে কিউটা কিন্তু ভাগ হয় নাই। এখান থেকে যে কিউ আদান গেছে সেটা তার মধ্য দিয়ে গেছে এবং সেটা তার মধ্য দিয়ে গেছে, অর্থাৎ তিনটার মধ্য দিয়ে কিউ 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 একই রয়ে গেছে। যার কারণে আমি যখন এখান থেকে এই সূত্র থেকে তোমাকে বলবো V= কত, তুমি বলবে স্যার V= হচ্ছে Q/C। এবং এখানে যখন বলবো V1 কত, তাহলে তুমি বলবে স্যার আপনি তো বলছেন কিউ ভাগ হয় নাই, তাহলে কিউ তো আমরা দেখতে পাচ্ছি কিউ হবে এবং এটা হবে C1, এটাও কিউ হবে এবং এটা হবে C2, এটাও কিউ হবে এবং এটা হবে C3। আর এই যে ভি যেহেতু তুল্য বোঝাচ্ছে তাই এখানে কিউ এবং নিচে হচ্ছে CS। সবগুলো থেকে যদি কিউকে ফেলে দেই তাহলে জিনিসটা হয় 1/CS = 1/C1 প্লাস 1/C2 প্লাস 1/C3। এটা হচ্ছে ধারকের ক্ষেত্রে আমি দেখিয়ে দিলাম জিনিসটা। ওকে, আচ্ছা আর যদি সমান্তরাল বলা হয় তাহলে জিনিসটা কি হবে? সমান্তরাল মানে হচ্ছে এমন, হ্যাঁ এটাও তোমরা বুঝে যাবে আশা করি, সহজ একদম এগুলো। এটা হচ্ছে সমান্তরাল মনে করো। তো সমান্তরালে এখানে আমি একটা ধারক দিয়ে বিভব দিলাম, তাহলে সমান্তরালে কিন্তু বিভব একই থাকবে ভি অ্যান্ড ভি। বাট আধান যেটা কিউ সেটা ডিভাইড হয়ে যাচ্ছে Q1, Q2 অ্যান্ড Q3। তো এখন যদি ঠিক সেমভাবে তোমাকে বলি কিউ দিয়ে লিখো, তাহলে তুমি বলবে স্যার কিউ এখানে হচ্ছে Q1 প্লাস Q2 প্লাস Q3। সূত্রটা ছিল C = Q/V, উল্টাই ফেললে জিনিসটা হয়ে যায় Q= লিখা যায় CV। তাহলে Q= যদি CV লিখা যায়, দেখো Q1 কি লিখবো? Q1 C1V1, সরি C1V1 হবে না, C1V হবে, কারণ ভি কিন্তু একটাই, কারণ আমি বলে দিয়েছি এখানে যে ভি পুরাটাই কিন্তু সে ভি কাজ করছে। তাহলে C1V, এটা হচ্ছে C2V আর এটা হচ্ছে C3V। আর এটা আমি লিখতে পারি যেহেতু প্যারালাল কানেকশন তাই CPV। ও সবগুলো থেকে যদি আমি ভিকে বাদ দিয়ে দেই তাহলে জিনিসটা আমার হয়ে যায় CP = C1 প্লাস C2 প্লাস C3। তো এই জিনিসটাও আমার জন্য তোমরা অবশ্যই করে ফেলবে। তো মোটামুটিভাবে আমরা ক্লাস প্রায় 22 মিনিটস হয়ে গেছে অলরেডি। তো আমি একটু কাজ দেখিয়ে দিচ্ছি, এতটুকু পর্যন্ত আমরা করে ফেলবো, ঠিক আছে? আচ্ছা, তারপরে ধারকের এই যে সমান্তরাল কানেকশনের এই ব্যাপারটা জেনে ফেলবো। আচ্ছা, ধারকের শক্তি সম্পর্কে একটু বলি। এই জিনিসটা পড়বা, যাদের ক্যালকুলাসের আইডিয়াটা ভালো মতন আছে এখন, তারা এটা পড়ে ফেলবা পুরাটাই, ঠিক আছে? আর না পারলেও কোনো প্রয়োজন নাই, তোমার জাস্ট সঞ্চিত শক্তির সূত্রটা মনে রাখতে হবে। U= সেটা হচ্ছে ½ CV²। এটা হচ্ছে সঞ্চিত শক্তি, অর্থাৎ ধারকের মধ্যে যে শক্তিটা সঞ্চিত করে রাখা। আমরা তো প্রথমে বলেছি ধারক মানে হচ্ছে সেই জিনিসটা যেটা শক্তি আকারে বিদ্যুৎকে সঞ্চয় করে রাখে। তাহলে একটা ধারক যে পরিমাণ শক্তি সঞ্চয় করতে পারে সেটা বের করার সূত্র হচ্ছে U= ½ CV²। তো এখান থেকে চাইলে এই সূত্রটা ব্যবহার করে ছোট ছোট আরও সূত্র আনা যায়, যেমন U= ½ আমি যদি সিকে রেখে দেই, আমি তো আবার একটা জিনিস জানি যে সিকে না রেখে আমি একটা কাজ করি, হ্যাঁ আমি যদি সিকে না রেখে আমি যদি একটা কাজ করি, এই যে দেখো তোমাদেরকে তো আমি সূত্র শিখিয়েছিলাম C= কী ছিল, Q/V, একটু আগে যেটা আমরা করেছি। তো আমি যদি এখানে C এর পরিবর্তে Q/V বসে তাহলে জিনিসটা হয় Q/V, আর এটা হচ্ছে V²। কাটাকাটি যদি চলে যায় তাহলে জিনিসটা হয়ে যায় V, তাহলে বিষয়টা হয় ½ QV। তাহলে U= হয়ে যাচ্ছে ½ QV। তাহলে খেয়াল করে দেখো এই সূত্রটাও কিন্তু চলে আসতেছে। তাহলে এটা ব্যবহার করো বা এটা ব্যবহার করো, তোমার ইচ্ছা। আচ্ছা, তারপর এখানে একটি ধারকের আমি তো বলে দিয়েছি। আচ্ছা, একক আয়তনে সঞ্চিত শক্তি, এটার একটা সূত্র আছে, খেয়াল করো। একক আয়তনে সঞ্চিত শক্তি কীভাবে বের করতে হয়? একক আয়তনে সঞ্চিত শক্তি যদি U হয় তাহলে মোট শক্তিকে ভাগ করতে হয় মধ্যবর্তী স্থানের আয়তন দিয়ে।
তাহলে একক আয়তনে সঞ্চিত শক্তি ইউ প্রাইম ইকুয়ালস টু মোট শক্তি, যেটা তোমাদেরকে দেখিয়েছি, হাফ CV স্কোয়ার ডিভাইডেড বাই আয়তন। এখন আয়তন বের করার জন্য আমার দুটো জিনিস লাগে, একটা হচ্ছে ক্ষেত্রফল, যেটাকে আমরা এ বলে থাকি, আর একটা হচ্ছে দুটো পাতের মধ্যবর্তী দূরত্ব, যেটাকে আমরা ডি বলে থাকি। ঠিক আছে, তো এই জিনিসটা নিয়ে তোমার প্যাচ লাগানোর কোনো প্রয়োজন নেই, এই জিনিসটা আমার কোথাও প্রয়োজন নেই। সো আমার যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে একক আয়তনে সঞ্চিত শক্তির সূত্রটা, অর্থাৎ আমি লিখব ইউ প্রাইম ইকুয়ালস টু হাফ অ্যাপসাইলেন ই স্কোয়ার, অর্থাৎ এটার মাধ্যমে আমি একক আয়তনে সঞ্চিত শক্তিটা বের করে ফেলতে পারবো। ওকে, আচ্ছা, আর যদি মাঝখানে বায়ু থাকে, হ্যাঁ মাঝখানে বায়ু থাকে, তাহলে আমি এই জিনিসটাকে ভেঙে, আমি তো মাঝখানে বায়ু থাকলে এটা, তার আগে এটাকে ভেঙে কি লিখতে পারি, হাফ অ্যাপসাইলেন নট কে ই স্কোয়ার, হ্যাঁ আমি এটা লিখতে পারি। আচ্ছা গেল। আর যদি আমি এখানে একটা কথা বলে রাখি, ই হচ্ছে কিন্তু আমাদের প্রাবল্য, তুমি চাইলে এই জিনিসটা করে দেখতে পারো, করলে ব্যাপারটা ডিটেলসে তুমি বুঝে যাবে, মানগুলো সবই বসে দিতে পারবে, কোনো সমস্যা আশা করি হবে না। আর বায়ুর ক্ষেত্রে আমরা জানি কের মানটা 1 হয়, তখন জিনিসটাকে আমরা লিখতে পারি হাফ অ্যাপসাইলেন ই স্কোয়ার। তো আশা করি মোটামুটিভাবে বুঝতে পেরেছো। এবং ধারকের শক্তির নির্ভরশীলতা কিসের উপর দেখো, একটি আয়ত ধারকে সঞ্চিত শক্তি নির্ভর করে আর ধারকে সঞ্চিত আধান, ধারকের দুই পাতের বিভব পার্থক্য এবং ধারকের ধারকত্বের উপর। এই জিনিসটা 2 নম্বরের জন্য তোমরা মনে রাখবে। আর ধারকের কিছু ব্যবহার আছে, এগুলা রিডিং আকারে পড়ে ফেলবে, এখানে কোনো কিছুই তেমন একটা তোমাদের না বোঝার মতো নাই। তারপরেও যদি বুঝতে সমস্যা হয় আমাকে অবশ্যই জানাবে। এবং আজকে এই পর্যন্ত আমি ক্লাসটা শেষ করছি। আর ক্লাস যদি লেন্থি হয়ে যায়, বেশি বড় হয়ে যায়, তাহলেও আমাকে জানাবে। ঠিক আছে, ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।